হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো সবাই তোমরা? জি স্যার, ভালো আছি। স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি এখনো পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া ভালো আছি। তোমরা আজকে মানে কতজন পার্টিসিপেট করার কথা? স্যার, 23, 24 বা 22। স্যার, 20-র উপরে হয় স্যার। আচ্ছা, বা আমি এই 20। পর্যন্ত স্যার, হ্যাঁ নেট 17। আজকে খুব খারাপ তো স্যার, হ্যাঁ কয়জন হয় জানি না। 18 পর্যন্ত আছে, এখানে 17 জন আমি, তাহলে আমার মনে হয় আমরা শুরু করতে পারি, তাই তো? আর আমার এখানে নেট খারাপ, কতটুকু আমি কন্টিনিউ করতে পারবো জানি না। তাহলে আমরা শুরু করি তাহলে, জি হ্যাঁ। স্যার। আর তোমরা কিন্তু তোমরা একটু রেসপন্স করবা, কারণ আমি তো বুঝতে পারছি না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা বা করতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা। কারণ এক তো প্রথমত হচ্ছে যে তোমার অনলাইনে পড়াশোনা, রোগী দেখাতে পারছি না বা এক্সামিনেশন করতে পারছি না, কাজে তোমাদেরকে অবশ্যই একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আচ্ছা, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা রেডি তো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক ছিল হচ্ছে লিম্ফ অ্যাডিনোপ্যাথি। তোমরা কি লিম্ফ নোড এক্সামিনেশন ক্লিনিক্যাল ক্লাসে করেছো? এ পর্যন্ত লিম্ফ নোড এক্সামিনেশন করেছো? জি স্যার, মেডিসিনে তো করেছি। হ্যাঁ, মেডিসিনে সার্জারিতে করেছো। করেছি। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনের পার্ট হিসেবে তো লিম্ফ নোড এক্সামিনেশন চলেই আসতেছে, তাই না? তাহলে আজকে আমাদের থিওরিটা থাকবে হচ্ছে মেনলি লিম্ফ অ্যাডিনোপ্যাথির উপরে। তাহলে আমরা চেষ্টা করব যে জাস্ট একটু স্ট্রাকচার, এবং একটা বাচ্চা বা একটা বড় মানুষও যদি লিম্ফ নোড এনলার্জমেন্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, সাথে হয়তো হেপাটোস্প্লিনোমেগালি আছে, তাহলে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, আমরা একটা কেস কিভাবে অ্যাপ্রোচ করব, সেটাকেই আমরা আজকে অল্প পরিসরে ডিসকাস করার চেষ্টা করব। আর তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, ইন্টারাকশন করতে পারছি না, কাজে তোমরা যদি সিনসিয়ার না হও তাহলে আমরা যে কষ্ট করে লেকচার নিচ্ছি বা তোমরাও আসতেছো, তাহলে জিনিসটা কিন্তু আসলে ফ্রুটফুল হবে না। আর তোমরা যেহেতু পরীক্ষা দিবা সামনে, এমবিবিএস ডাক্তার হয়ে যাবা, যে তোমার প্রয়োজনেই তোমাকে সিনসিয়ার হতে হবে, এটুকু আমার অনুরোধ থাকবে। তোমরা না বুঝলে আমার সাথে ইন্টারাকশন করো, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে আমি কিন্তু শুরু করতে যাচ্ছি। আর যদি কোনো জায়গায় হলে তাহলে যে কোনো একজন আনমিউট করে আমাকে বলো যে স্যার আমরা বুঝতে পারছি না, বা আপনি তো আবার রিপিট করেন বা হচ্ছে। তাহলে লিম্ফ অ্যাডিনোপ্যাথি, তাহলে লিম্ফ নোড জিনিসটা কি? লিম্ফ নোড হচ্ছে একটা ছোট্ট স্মল স্ট্রাকচার যেটা শরীরের ডিফারেন্ট পার্টস অফ দ্য বডিতে থাকে, যেটা হচ্ছে মেনলি কাজ করে ওয়ার্ক এজ এ ফিল্টার ফর হার্মফুল সাবস্টেন্স। এবং এর মধ্যে কিছু ইমিউন সেল থাকে, টি সেল, বি সেল, তোমরা জানো, যারা এই মেন ফাংশনটা করে এই ইমিউন মেকানিজমের উপরে। যে সেল যেটা হার্মফুল সাবস্টেন্স বা অর্গানিজম, এটাকে ডিস্ট্রয়িং এর ক্ষেত্রে অথবা এই অর্গানিজমের এগেনস্টে ফাইট করে। অর্গানিজমটা তাহলে বা ওই জীবাণুটা বা এটা কিভাবে আসে? থ্রু লিম্ফ ভ্যাসেস দিয়ে, লিম্ফেটিক ফ্লুইড এর মাধ্যমে বা লিম্ফ চ্যানেল দিয়ে আসে। তাহলে লিম্ফ নোড অ্যাডিনোপ্যাথি কথাটার মানেটা কি? এনি এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড। লিম্ফ নোড যদি এনলার্জমেন্ট হয়, তার কনসিস্টেন্সি যদি চেঞ্জ হয়, সেটাকে আমরা বলছি লিম্ফ অ্যাডিনোপ্যাথি। এখন লিম্ফ অ্যাডিনোপ্যাথি আর লিম্ফ অ্যাডিনাইটিস কি সেম? কেউ বলতে পারো লিম্ফ অ্যাডিনোপ্যাথি এবং লিম্ফ অ্যাডিনাইটিস কি সেম কিনা? এনিবডি? না স্যার। আচ্ছা, অলমোস্ট সেম। অ্যাডিনাইটিস, কোনো আইটিস মানে হচ্ছে যে ইনফ্লামেটরি চেঞ্জ। লিম্ফ অ্যাডিনোপ্যাথির যে লিম্ফ অ্যাডিনোপ্যাথির মধ্যেই যদি তোমার যদি ইনফ্লামেটরি এটা থাকে, লিম্ফ অ্যাডিনোপ্যাথির একটা কম্পোনেন্টে যদি ইনফ্লামেটরি চেঞ্জ থাকে, ইনফেকশন দিয়ে হয়, সেটাই হচ্ছে লিম্ফ অ্যাডিনাইটিস। এবং লিম্ফ অ্যাডিনোপ্যাথি এবং লিম্ফ অ্যাডিনাইটিস অলমোস্ট সিনোনিমাস হিসেবেই ব্যবহার করা হয়। তাহলে অ্যাডিনোপ্যাথি মিনস হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য লেয়ার, মানে লিম্ফ নোড, এবং সেটা কনসিস্টেন্সি চেঞ্জ হতে পারে, স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, নাও হতে পারে, কিন্তু এনলার্জ হবে, সাথে কিছু চেঞ্জ আসবে। কোনো কোনো ডিজিজের ম্যানিফেস্টেশন হিসেবেই সাধারণত লিম্ফ নোড
লিম্ফ অ্যাডিনোপ্যাথি নিয়ে রোগী আমাদের সামনে আসতে পারে। এখন আমরা যদি একটু জাস্ট অ্যানাটমির দিকে যাই যে লিম্ফ নোডের মধ্যে কি কি আছে, সবচেয়ে চোখে সবার আগে আমাদের ভাসে যে সার্ভাইকাল লিম্ফ নোড, অর্থাৎ গলার মধ্যে ফুলে আছে। এখন সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি যেটা হয়, এটা ডান সাইডে হতে পারে, বাম সাইডে হতে পারে, এর মধ্যে অনেকগুলা গ্রুপ আছে। আমরা একটু মনে করার চেষ্টা করি কি আছে। দেখো তো, যদি সার্ভাইকাল লিম্ফ নোডের মধ্যে আমরা জানি যে সাবমেন্টাল আছে, সাবম্যান্ডিবুলার আছে, প্রি অরিকুলার আছে, পোস্ট অরিকুলার, অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেন, পোস্টেরিয়র সার্ভাইকাল চেন এবং সুপ্রাক্লাভিকুলার চেন। আমি একটা ছবি যদি দেখাই, দেখো তোমরা এখানে ছবি কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে অক্সিপিটাল লিম্ফ নোড অ্যানাটমিটা দেখে দিলাম যে প্রি অরিকুলার কোথায় আছে, পোস্ট অরিকুলার, সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, অ্যান্টেরিয়র সার্ভাইকাল, পোস্টেরিয়র সার্ভাইকাল এবং সুপ্রাক্লাভিকুলার। এখন লিম্ফ নোড এক্সামিনেশনের আসলে নিয়ম কি? লিম্ফ নোড কি তোমার শুয়ে শুয়ে এক্সামিনেশন করবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে বসে এক্সামিন করবে? এখন এটা নির্ভর করে পেশেন্টের কন্ডিশনের উপরে। যদি পেশেন্ট বসতে পারে, মেন হচ্ছে বসে থেকেই লিম্ফ নোড এক্সামিনেশন করা। এবং সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, প্রি অরিকুলার, এগুলো নিয়ম হচ্ছে তোমার পিছন থেকে যে সুন্দরভাবে হাতটা যাবে, আর আবার অন্যদিকে যে পোস্ট অরিকুলার, পোস্টেরিয়র সার্ভাইকাল সামনে থেকে দেখতে হয়। অ্যাক্সিলারি লিম্ফ নোডটা দেখার নিয়ম আছে যে ডান হাতের সাথে ওর ডান হাত হ্যান্ডশেক পজিশনে অথবা ঘাড়ের উপরে হাত রেখে সুন্দরভাবে অ্যাক্সিলারি লিম্ফ নোড দেখতে হয়। এটা যদি রোগী বসার সুযোগ থাকে তাহলে বসে, আর যদি রোগী খুব সিক থাকে তাহলে শুয়ে শুয়ে দেখতে হবে, কিন্তু নিয়ম হচ্ছে যে বসে। এবং কিছু কিছু লিম্ফ নোড পিছের থেকে, রোগীর মাথার ওই পিছের থেকে এক্সামিনেশন করতে হয়, কিছু কিছু সামনে থেকে এক্সামিনেশন করতে হয়। এটা আসলে ক্লিনিক্যাল ক্লাস হলে একবার দেখে দিলে হয়ে যেত, এটুকু মাথায় তোমরা রাখো। তাহলে এটা হলো আমি একটা তোমাদের দেখালাম যে সার্ভাইকাল লিম্ফ নোডের ডিস্ট্রিবিউশনটা। এর পরবর্তীতে দেখো আমরা আসছি যে অ্যাক্সিলারি লিম্ফ নোড। আমি আগে অ্যান্টেরিয়র লিখলাম, তারপরে ল্যাটারাল, তারপরে কেন সেন্ট্রাল লিখলাম। এটা যখন আমরা পালপেট করতে যাব সাধারণত এই সিকোয়েন্সে আমরা করব, যে অ্যান্টেরিয়র, তারপরে ল্যাটারাল করলাম, মিডিয়াল করলাম, তারপরে সেন্ট্রাল, অ্যাপিকাল এবং পোস্টেরিয়র। আর কি কি লিম্ফ নোড আছে? তাহলে দুইটা ইম্পর্টেন্ট গ্রুপ অফ লিম্ফ নোড আমরা জানতে পারলাম, যে সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোডস, অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস। এরপরে আর কি কি আছে দেখো, আমি জাস্ট একটা অ্যানাটমি ছবি দিয়ে দেখাতে চেষ্টা করছি, ছবিটা অত স্পষ্ট না। এই যে সার্ভাইকাল রিজিয়নে লিম্ফ নোড আছে, সুপ্রাক্লাভিকুলার রিজিয়নে লিম্ফ নোড আছে, অ্যাক্সিলারি রিজিয়নে লিম্ফ নোড আছে, ইভেন মিডিয়েস্টার্নাল গ্রুপ, যেখানে দেখা যাবে লিম্ফোমার একটা পেশেন্ট, তুমি এক্সরে করলে দেখবা হার্টটা বড়, সুপ্রাকার্ডিয়াক শ্যাডো, যে হোয়াইট সুপ্রাকার্ডিয়াক শ্যাডো, তাহলে বুঝতে হবে যে মিডিয়েস্টার্নাল লিম্ফ নোড ইনভলভ হয়েছে। তারপরে তোমার আছে এপিটক্লিয়ার রিজিয়নে, দেখো পপলিটিয়াল ফোসায় একটা আমরা ডিমার্কেশন দিয়েছি যে এপিটক্লিয়ার রিজিয়নে লিম্ফ নোড আছে। তারপরে ইঙ্গুইনাল লিম্ফ নোড, ইঙ্গুইনাল লিম্ফ নোডের আবার দুইটা, আমরা টি শেপ পজিশনে থাকে, যার জন্য আমরা দেখি এটা হরিজন্টালি নাকি ভার্টিক্যালি আছে। হ্যাঁ, আর পরবর্তীতে দেখাতে যাচ্ছে আমরা পপলিটিয়াল গ্রুপ অফ লিম্ফ নোডে যাচ্ছি। তাহলে আমরা এর আগে বললাম সার্ভাইকাল লিম্ফ নোড, অ্যাক্সিলারি লিম্ফ নোড, তাহলে আর কি কি আছে? এপিটক্লিয়ার বা সুপ্রাটক্লিয়ার রিজিয়নাল লিম্ফ নোড, অ্যাওর্টার চারিদিকে আছে প্যারাঅ্যাওর্টিক গ্রুপ অফ লিম্ফ নোড, ইঙ্গুইনালের ক্ষেত্রে বললাম হরিজন্টাল আর ভার্টিক্যাল, দুইটা পজিশনে দেখতে হবে, এবং পপলিটিয়াল। তাহলে এখন আমি তোমাদের কাছে কোশ্চেন করি, হোয়াট ইজ জেনারেলাইজড লিম্ফোঅ্যাডিনোপ্যাথি? তাহলে কথা একটা আছে না, জেনারেলাইজড লিম্ফোঅ্যাডিনোপ্যাথি, তাহলে কি বলবো আমরা? বলতে পারো কেউ জেনারেলাইজড লিম্ফোঅ্যাডিনোপ্যাথিটা কি? এনিবডি রেসপন্স? মোর দেন টু, না টু অর মোর সাইডস। হ্যাঁ, যে টু অর মোর সাইডস এ যদি হয়, যেমন তোমার সার্ভাইকাল রিজিয়নটাকেই একটা ধরা হবে, সাথে যদি আবার অ্যাক্সিলারি রিজিয়নও লিম্ফ নোড থাকে, তাহলে সেটা হচ্ছে জেনারেলাইজড লিম্ফোঅ্যাডিনোপ্যাথি। এখন আমি যে বারবার বলছি যে লিম্ফ নোডে তো একটা সাইজ আছে, তাহলে কোন ক্ষেত্রে আমরা বলবো যে লিম্ফ নোডটা এনলার্জমেন্ট? রোগীর মা যদি বাচ্চাদের ক্ষেত্রে বলো, প্রায় এসে মা তো বাচ্চাকে নিয়ে গবেষণা করে, দেখা যায় প্রায় তোমাকে এসে বলবে যে স্যার আমার বাচ্চাটা তো গুটুলি গুটুলি ঘাড়ের মধ্যে ঘুরে। এখন কি সবই কি তুমি পরীক্ষা করবা যে এটাকে লিউকেমিয়া হয়েছে, লিম্ফোমা হয়েছে, বা টিউবারকিউলোসিস হয়েছে, নাকি সিগনিফিকেন্ট কি? তাহলে এই জিনিসটা সবাইকেই জানা লাগবে। তাহলে একটা টার্ম তোমরা জানলা যে জেনারেলাইজড লিম্ফোঅ্যাডিনোপ্যাথি। হ্যাঁ, টু আর মোর সাইজ যদি ইনভলভমেন্ট হয়, তাহলে এটা হচ্ছে জেনারেলাইজড। দ্বিতীয়ত হচ্ছে যে কোন লিম্ফ নোড আমরা সিগনিফিকেন্ট বলবো, এটা কিন্তু সবাই জানতে হবে। অ্যাক্সিলারি লিম্ফ নোডের ডায়ামিটার যদি মোর দেন 1 সেন্টিমিটার হয়, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট এনলার্জমেন্ট। ইঙ্গুইনাল লিম্ফ নোডের ডায়ামিটার যদি 1.5 সেন্টিমিটার হয়, আর এপিটক্লিয়ার লিম্ফ নোডের সাইজ, এপিটক্লিয়ার লিম্ফ নোডটা সাধারণত লিউকেমিয়া বা সেকেন্ডারি সিফিলিসে পাওয়া যায়, অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। তাহলে আমরা দেখা যাচ্ছে যে অ্যাক্সিলারির ক্ষেত্রে যেটা কমন আমাদের কাছে আছে, বা ইঙ্গুইনাল লিম্ফ নোড যদি 1 সেন্টিমিটারের ডায়ামিটারে বেশি হয়, তাহলে আমরা এটা সিগনিফিকেন্ট হিসেবে চিন্তা করে আমার পরবর্তী স্টেপে যাব। আর তাহলে অ্যাক্সিলারি হচ্ছে 1 সেন্টিমিটার, ইঙ্গুইনাল হচ্ছে 1.5 সেন্টিমিটার। আমি একটা
ছবিটা জেনে দেখো, এই যে এই ছবিটা থেকে কি কিছু বোঝা যাচ্ছে? ওর ঘাড়ের দিকে দেখো, একদম দেখা যাচ্ছে সাবমেন্টাল আছে, সাবম্যান্ডিবুলার আছে, তারপরে তোমার অ্যাক্সিলারি রিজিয়নে একদম গোটা 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 ফোলা হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে তোমার জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, দুইটার থেকে দুই অথবা তার বেশি সাইডে ইনভলভমেন্ট হয়েছে। তাহলে এটা হচ্ছে জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি। হ্যাঁ, আমি আরেকটা ছবি দেখাই তোমাদের। জি স্যার। ছবি দেখা যাচ্ছে সবার? দেখো দেখি, এই যে গলার দিকে খেয়াল করো যে একদম ফুলে আছে। তাহলে এরকম একটা বাচ্চাই হয়তো 10-12 বছরের একটা বাচ্চা তোমার কাছে আসলো, যে তুমি দেখছো যে গলায় ফোলা, অ্যাক্সিলারি রিজনে ফোলা, ইঙ্গুইনালটাও দেখো, ইঙ্গুইনালও ফোলা, অর্থাৎ তার জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি ডেভেলপ করেছে। তাহলে জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথির টার্মটা আমরা বললাম যে 2 বা মোর সাইড, আর এনলার্জমেন্ট আমরা সিগনিফিকেন্ট বললাম 1 সেন্টিমিটার, 1.5, আর এখানে 0.5 সেন্টিমিটার। এখন যদি জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি নিয়ে একটা বাচ্চা তোমাদের কাছে আসেই, তাহলে তোমাকে ডিডি চিন্তা করতে হবে যে আমার কি কি কারণে লিম্ফ নোডটা এনলার্জ হয়েছে। তার আগে আমরা একটু একটা জিনিস, একটা স্লাইড দেখে নেই যে জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথির কারণ কি। আমরা যদি একটু ভাগ করে নেই যে ভাইরাল, একটা ব্যাকটেরিয়াল, একটা প্রোটোজোয়াল, ফাঙ্গাল, অথবা ম্যালিগনেন্ট। তাহলে আমাদের একটা ইনফেকশাস মনোনিউক্লিওসিস রোগটার নাম শুনছো? জি স্যার। ইনফেকশাস এটা কি অর্গানিজম দিয়ে হয়, কি ভাইরাস দিয়ে হয় বলো দেখি? নাম শুনলে হবে ফিফটিয়ান না? হ্যাঁ, অ্যাপিস্টেন-বার ভাইরাস, ভেরি গুড। এখানেও দেখা যায় যে তোমার লিম্ফোডেনোপ্যাথি থেকে, হেপাটোস্প্লিনোমেগালি থেকে, এবং শরীরে র্যাশও থাকতে পারে। তারপরে এইডস তো সবাই জানো যে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ব্যাকটেরিয়ালের মধ্যে খুব বেশি একটা ইম্পর্টেন্ট হচ্ছে টিউবারকিউলোসিস। আর এমনি ব্রুসেলা, টক্সোপ্লাজমোসিস, হিস্টোপ্লাজমোসিস এগুলাতে হয়। আর ম্যালিগনেন্ট ডিজিজের মধ্যে শুধুমাত্র যে লিম্ফ নোড এনলার্জমেন্ট নিয়ে আসলে লিম্ফোমা হবে তা না, এটা কিন্তু লিউকেমিয়া হতে পারে। আমরা যখন প্রেজেন্টেশনে যাব তখন দেখা যাবে যে লিউকেমিয়াতেও আমরা দেখতে পাবো যে লিম্ফোডেনোপ্যাথি হয় জেনারেলাইজ। তাহলে এই কজটা জানতে হবে যে ইনফেক্টিভ এভাবে করে ভাগ করে থাকলে মনে থাকবে ভালো যে ভাইরাল কজ কি, ব্যাকটেরিয়াল কজ কি। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পড়ার পারপাসে ইনফেকশন মনোনিউক্লিওসিস, টিউবারকিউলোসিস, লিউকেমিয়া, লিম্ফোমা। আর দুইটা তিনটা রোগ আছে। এসএলই নাম শুনেছো? সিস্টেমিক লুপাস ইরাইথ্রোমেটোসাস। হ্যাঁ, এটা সাধারণত ফিমেল বেবিদের 9-10 বছর বয়সের দিকে হতে পারে। এখানেও দেখা যায় যে জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি। তারপরে বনি চেঞ্জ আছে, স্কিন বনি চেঞ্জ, কিছু স্কিনের মধ্যে যে বলে বাটারফ্লাই র্যাশ হয়, তারপরে জয়েন্টে চেঞ্জ হয়। আর জেআইএ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। আরো কিছু মিসেলেনিয়াস কমপ্লেইন আছে যেখান থেকে এরকম হয়, যেমন সার্কয়েডোসিস আছে, অ্যামাইলয়েডোসিস। কিন্তু ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, এটা কি কেউ শুনেছো? ক্যাট স্ক্র্যাচ ডিজিজটা কি, এনিবডি? শুধু নাম শুনেছি। এটা আচ্ছা, এটাও একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। ক্যাট স্ক্র্যাচ ডিজিজটা হচ্ছে যে বিড়াল যদি খামচি দেয় অথবা কামড় দেয়, বিড়ালের ক্ষেত্রে এই জীবাণুটা থাকে কিন্তু বিড়ালকে সিক করতে পারে না। সাধারণত এটা নাম, জীবাণুটার নাম সম্ভবত বার্টোনেলা হেন্সিলি। এইটা দিয়ে যদি অর্গানিজমটা যদি বিড়ালকে ইনফেক্ট করে, বিড়াল যদি কোনো কাউকে মানে খামচা দেয়, তাহলে দেখা যায় যে একটা জায়গায় ইরাইথেমা হয়ে যায়, রেডনেস হয়ে যায়, জায়গাটা পাস কালেকশন হতে পারে। কিন্তু আর কি কি সিমটম হতে, এবং এই লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়ে যায়। এখানে কিন্তু জেনারেলাইজড বা লিম্ফোডেনোপ্যাথির একটা গুরুত্বপূর্ণ কারণ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। আমাদের দেশে এই প্রেক্ষাপটে অ্যাভেলেবেল না হলে বিদেশে তো কুকুর বিড়াল থাকে, ওরা এরকম করলে দেখা যায় ক্যাট স্ক্র্যাচ ডিজিজ হয়। তাহলে আমরা আজকের আলোচনার মধ্যে মেনলি দুইটা রোগ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে টিউবারকুলার লিম্ফোডেনোপ্যাথি, আর একটা হচ্ছে তোমার লিম্ফোমা। তাহলে এ পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? রেসপন্স প্লিজ। স্যার। কোনো অসুবিধা আছে? কেউ যদি কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করো। এনিবডি? না স্যার। আমরা কিন্তু এক্সামিনেশন তোমাদের করতে পারলাম না, কিন্তু মাথায় দিয়ে দিলাম যে লিম্ফ নোড এক্সামিনেশন খুব সিস্টেমেটিক্যালি করতে হবে। রোগী খারাপ থাকলে শুয়ে থাকে, যে বসতে পারে না কিন্তু শুয়ে থেকে করতে হবে। আর না হলে বসায় করা নিয়ম। কিছু লিম্ফ নোড যেমন সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, প্রি অরিকুলার, এন্ট্রিসাইবালকাল, এটা হচ্ছে পিছন থেকে দেখতে হবে। আর যেটা সামনে থেকে দেখার নিয়ম দেখতে হবে, অ্যাক্সিলারি লিম্ফ নোডে হ্যান্ডশেক পজিশনে, অথবা ওর ডান হাতে আমার, ডান কাঁধে আমার ডান হাতটা রেখে প্লেস করে সুন্দরভাবে দেখতে হবে, অর্থাৎ এবং সিস্টেমেটিক্যালি এবং অথেন্টিক্যালি করতে হবে। এখন একটা লিম্ফ নোড দেখার সময় তোমার মাথায় কি কি জিনিস থাকবে? অবশ্যই কোন সাইডে লিম্ফ নোড এনলার্জমেন্ট হলে এটা হচ্ছে ফরস সাইড অফ নোড এনলার্জমেন্ট। তারপরে নাম্বার, শুধু কি লিম্ফ নোড একটাই বড় হয় না, কিন্তু মাল্টিপল, সিঙ্গেল অর মাল্টিপল। হ্যাঁ, আর সাইজ অফ দ্য লিম্ফ নোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রত্যেকটা লিম্ফ নোডের সাইজ কি তুমি মাপবা আর এটা 1.2, 1.3 ডায়ামিটার? আসলে তা বলে না, বলা হয় যে তোমার কাছে সেটা সবচেয়ে লার্জেস্ট ওয়ান মনে হবে, সেটা ডায়ামিটারই তুমি মাপবে। লোকাল টেম্পারেচার দেখতে হবে, কারণ আমরা বলছি যে ইনফ্লামেটরি কিছু চেঞ্জ আছে, দেখা যাবে রেডনেস হতে পারে, টেন্ডারনেস হতে পারে।
হ্যাঁ, তাহলে তোমাকে লোকাল টেম্পারেচারটা অ্যাসেস করতে হবে, টেন্ডারনেস আছে কিনা, যে এক্সামিন করার সময় ব্যথা পাচ্ছে কিনা, আর নেচারটা খুবই ইম্পর্টেন্ট, যে ম্যাটেড অর ডিসক্রিট। যেমন টিউবারকুলার লিম্ফোপ্যাথিতে সাধারণত ম্যাটেড থাকে, অর্থাৎ একসাথে অনেকগুলো লিম্ফ নোড পাশাপাশি থাকে, আর আমার লিম্ফোমাতে ক্ষেত্রে দেখা যাচ্ছে বা অনেকে ডিসক্রিট সরানো ছিটানো থাকে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ম্যাটেড অর ডিসক্রিট, and then consistency is very important। যারা একটা লেভেলের ডক্টরে পৌঁছে গেছে স্পেশালিস্ট লেভেলে, ওনারা কনসিস্টেন্সি দেখে কিন্তু কিছুটা করতে পারে, যেটা কি ফার্মিং কনসিস্টেন্সি, রাবারি অর হার্ড। যেমন ফার্ম যদি আমরা বলি যে টিউবারকুলার লিম্ফোপ্যাথিতে থাকতে পারে, লিম্ফোমা আমার ক্ষেত্রে ফার্মও থাকতে পারে, রাবারিও থাকতে পারে, বাট যদি কোনো ম্যালিগনেন্সি হয় বা অন্য কোনো ম্যালিগনেন্সি অথবা ক্যালসিফিকেশন হয়ে যায়, তখন দেখা যাবে হার্ড ইনকনসিস্টেন্সি হয়ে যায়। এবং একটা লিম্ফ নোড তো সাধারণত ফ্রিলি মোবাইল, কিন্তু কোনো কোনো সময় কিছু কিছু ডিজিজ কন্ডিশনে এটা ওভারলাইং স্কিনের সাথে স্ট্রাকচারের সাথে ফিক্সড হয়ে যেতে পারে। কাজে এই জিনিসগুলো তখন তুমি লিম্ফ অ্যাডিনোপ্যাথি মানে লিম্ফ নোড এক্সামিনেশন করবা, তো সতর্কতার সাথে তোমাকে দেখতে হবে। আর কি কি পেতে পারো? ডিসচার্জিং সাইনাস, যেটা টিবিতে থাকে, একটা লিম্ফ নোড ফুলে গেল, ওইটা দেখা গেল একটা অ্যাবসেস মতো হয়ে গেছে, অ্যাবসেস হয়ে যাওয়ার পরে ওইখান থেকে আস্তে 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 পাস কালেকশন। সাইনাস তো পড়ছো না তোমার এতে সার্জারিতে, যে সাইনাস হচ্ছে কি একটা থেকে মানে এক সাইড ওপেন থাকবে, যেখান থেকে মানে পাস বা অন্য কোনো ফ্লুইড ডিসচার্জ হবে, এটাকে বলে যে ডিসচার্জিং সাইনাস। আর অ্যাডজাসেন্ট স্ট্রাকচার অন্য কোনো স্ট্রাকচারের সাথে লেগে গেছে কিনা, এবং অনেক সময় লিম্ফ নোড প্রেসার করে, যেমন যদি তোমার রেসপিরেটরি প্রিন্সিপাল বঙ্কাইয়ের উপর প্রেসার করে মিডিস্টার্নাল লিম্ফ নোড, দেখা যাবে যে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। যদি ইসোফেগাসের উপর প্রেসার করে, দেখা যাবে ডিসফেজিয়া হচ্ছে। আর পাফিনেস, সুপিরিয়র ভেনা ক্যাভাল সিনড্রোম বলে একটা সমস্যা হয়, যেটা লিম্ফোমাতে আমরা দেখি সুপিরিয়র ভেনা ক্যাভার উপরে চাপ দেয়, তখন কি হয় যে ফেস পাফিনেস হয়ে যায়, মুখের ভেনগুলো এনগর্স হয়ে যায়, যেটাকে আমরা বলি সুপিরিয়র ভেনা ক্যাভাল। সুপিরিয়র ভেনা ক্যাভাল সিনড্রোম মেডিসিনে শুনতে পাচ্ছ? সুপিরিয়র ভেনা ক্যাভাল সিনড্রোম। জি স্যার। ওকে, তাহলে নেক্সট আমরা যাই, দেখি কি বলে। এই যে আমি টিউবারকুলার লিম্ফ অ্যাডিনোপ্যাথিতে যাব। এখন আমাদের মেন টপিকটা চলে আসছে, যে আমি আজকে দুইটা জিনিসের উপরে অল্প করে 10 মিনিট করে ডিসকাস করব। একটা হচ্ছে টিউবারকুলার লিম্ফ অ্যাডিনোপ্যাথি, আর তোমার হচ্ছে লিম্ফোমা। তাহলে টিউবারকুলোসিস সবাই তোমরা জানো। এখন টিউবারকুলার লিম্ফ অ্যাডিনোপ্যাথি, এখন টিউবারকুলোসিস না পড়ে কিন্তু এমবিবিএস পাস করা যাবে না। বলো যে মানে আমরা ক্লাসিফিকেশনটা কিভাবে করি? টিবি মানে টিবি যে হিউম্যান বডিতে যে টিবি হয়, একটা হচ্ছে বলে পালমোনারি, একটা এক্সট্রা পালমোনারি। তা টিউবারকুলার লিম্ফ অ্যাডিনোপ্যাথি কি পালমোনারি না এক্সট্রা পালমোনারি? স্যার এক্সট্রা পালমোনারি। আর কি কি আছে এক্সট্রা পালমোনারি? দুই একটা টিউবারকুলোসিসের নাম বলো দেখি কি কি আছে। স্যার ইন্টেস্টাইনাল। হ্যাঁ, ইন্টেস্টাইনাল হতে পারে, অ্যাবডোমিনাল টিবি। হ্যাঁ বলো, আরো দুই একজনটা বলো, এনিবডি। বোনসে টিবি হয় স্পাইনে, এটার নাম আছে জানো? ওই যে পিঠে দেখা যাবে কুজ হয়ে যায়, মনে হয় যেন, এটাকে কি বলে? পটস ডিজিজ। ভেরি গুড, পটস ডিজিজ, এটাকে টিবি স্পাইন। আচ্ছা, আর কি হতে পারে? স্কিনে টিবি হতে পারে, স্কিন টিবি। স্যার লুপাস। হ্যাঁ বলো, এই তো হয়ে গেছে। লুপাসের পরে আর কি আছে? আরেকজনকে হেল্প করো। লুপাস ভালগারিস। ঠিক আছে। আচ্ছা, আর যদি আমি বলি যে তোমার লুপাস ভালগারিস হতে পারে, আছে স্পাইন টিবি বললা, তারপরে তোমার জয়েন্টে টিবি হতে পারে, যে এ আছে তোমার টিউবার হিপ জয়েন্ট টিবি হতে পারে, এরকম মানে এক্সট্রা পালসিস হতে পারে। তাহলে একটা এখন আমার প্রথম হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই ডিসইমিনেটেড টিউবারকুলোসিস? ডিসইমিনেটেড টিবি বলতে তুমি কি বুঝো? যেমন একটা বললাম আমরা জেনারেলাইজড লিম্ফ অ্যাডিনোপ্যাথি, এই টার্মগুলো একটু জানা লাগবে না? তাহলে ডিসইমিনেটেড টিবি আমরা অনেক সময় লিখি না, ডিসইমিনেটেড টিবি বলতে কি বুঝো? স্যার গোল বডিতে টু, হ্যাঁ সেটা সত্তর করে বলতে, টু আর মোর যদি অর্গান ইনভলভ হয়, দ্যাট ইজ কল্ড লিম্ফ অ্যাডিনোপ্যাথি। যেমন একটা পেশেন্ট তোমার কাছে আসলো, সে দেখা যাচ্ছে যে গলায় ফোলা, এক জিল্লাতে গলায় এক জিল্লা দুই জায়গায় দেখা যাবে যে লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়ে আছে। তুমি যখন তাকে জেনারেল এক্সামিনেশন করতে গেলা বা সিস্টেমিক এক্সামিনেশন করতে গেলা, দেখা যাচ্ছে হেপাটোস্প্লিনোমেগালিও আছে, দেখতে পারো তার অ্যাসাইটিসও আছে, অর্থাৎ টু আর মোর অর্গানে ছড়িয়ে পড়েছে। সেটাই হচ্ছে তোমাকে আমরা বলছি যে জেনারেলাইজড ডিসএমিনেটেড টিউবারকুলোসিস। এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে টিউবারকুলোসিস জেনে পাস করে যেতে হবে এমবিবিএস। উইদাউট টিবি ইনস এন্ড আউটস এমবিবিএস পাস করা যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষা পাস করা খুব কঠিন হয়ে যায়। আমরা জাস্ট অর্গানিজম যদি বলি হোমিনিস বা বভিস না দেখে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দেই, সাধারণত টিউবারকুলার লিম্ফ অ্যাডিনোপ্যাথি হয়।
আর অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াও হতে পারে। এখানে আমরা প্রেজেন্টেশনটা কি আসে, আমি প্রেজেন্টেশনটা লিখি নাই, প্রেজেন্টেশনটা খুব সিম্পল, যে গলার মধ্যে গুটুলি গুটুলি ফুলে গেছে, অল্প অল্প জ্বর হয়, মনে হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, কেউ আবার একটু বলতে পারে ফ্যাকাশে হতে পারছে, এরকম প্রেজেন্টেশন। আর হেপাটোস্প্লিনোমেগালি যদি সাথে ডিসেমিনেটেড টিবির ফিচার থাকে থাকতে পারে, তাহলে যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হবে, তাহলে তখন তোমাকে পেশেন্টকে থরো এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশনে প্রথমেই তুমি কি দেখবে, যে লিম্ফ নোড, যে জেনারেল এক্সামিনেশন করলে জেনারেল পার্ট হিসেবে লিম্ফ নোড এক্সামিনেশন করলো। এই যে এখানে কিন্তু লিম্ফ নোডের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যে ফার্মিং কনসিস্টেন্সি হবে। সাধারণত লিম্ফ নোডটা পেনলেস হয়, পেনলেস সাধারণত টিবিতে হয়, লিম্ফোমাতে হয়। পেনফুল হলে যদি কোনো সাপুরেটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন হঠাৎ করে ডেভেলপ করে, সেটা হবে পেনফুল। ম্যাটেড, আমি বললাম ম্যাটেড একটা ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ একসাথে অনেকগুলো দলাপাকায় থাকে এবং তারা আন্ডারলাইন স্ট্রাকচার অথবা ওভারলাইন স্ট্রাকচারের সাথে ফিক্সড থাকে। অনেক সময় দেখা যায় যে যে কমপ্লিকেশন হিসেবে দেখা যায় যে ওইখানে অ্যাবসেস হয়ে গেছে। এই অ্যাবসেসটার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে কলার স্টাড অ্যাবসেস বলা হয়। COLLAR কলার স্টার অ্যাবসেস ফর্মেশন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ডিসচার্জিং সাইনাসও থাকতে পারে। তাহলে প্রেজেন্টেশন কি হবে, গলার মধ্যে সোয়েলিং বা অ্যাক্সিলারি রিজনে বা ইনগুইনাল রিজনে সোয়েলিং হতে পারে, প্যালর হতে পারে, উইকনেস হতে পারে, এবং সাথে দেখা যাচ্ছে যে তোমার তুমি ফিভার পেতে পারো, অ্যানিমিয়া পেতে পারো, হেপাটোস্প্লিনোমেগালিও পেতে পারো। তখন তোমাকে ইনভেস্টিগেশন প্রসিডিউরে যে কনফার্ম করতে হবে যে আইদার ইজ টিউবারকুলার লিম্ফোডেনিনোপ্যাথি অর এনি আদার ডিজিজ। তাহলে সব সময় যে একেবারে প্রথমে টিবি আসলেই যে তোমাকে লিউকেমিয়া বা লিম্ফোমা চিন্তা করতে হবে না। তুমি প্রথমে সিম্পল জিনিসই চিন্তা করো, পরবর্তীতে তুমি আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে আগাবা। আর এনলার্জমেন্টের ক্ষেত্রে অবশ্যই 1 সেন্টিমিটারের বেশি হতে হবে, ইনগুইনালটা 1.5 সেন্টিমিটারের বেশি হতে হবে। আমরা একটা ছবি দেখতে পারি, দেখি, এই দেখো একটা সার্ভাইকাল, সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে একেবারে এখানে সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, জুগুলো ডায়াগনস্টিক, অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেন, প্রিঅরিকুলার ফোলা, তাই না? তাহলে মোটামুটি দেখা যাচ্ছে এক সার্ভাইকাল রিজনে তার লিম্ফ নোড এনলার্জমেন্ট নিয়ে আসছে, এরকম ভাবে প্রেজেন্ট করতে পারে। তাহলে তুমি এটা, আমরা তো বাচ্চাদের ছবি দিচ্ছি, বড় মানুষ এরকম আসতে পারে, নিচেও এরকম আসতে পারে। আমরা আরেকটা ছবি দেখি কি আছে এখানে, দেখো এটা মনে হচ্ছে যেন অ্যাবসেসের মতো হয়ে গেছে। এটা কোনো সাপোর্টিভ কারণে অ্যাবসেস হতে পারে, যে কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন বলে ডক্টররা দেখা যাচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন জাতীয় ওষুধ যেটা দিয়ে ভালো কাজ করে, কিন্তু দেখা যাচ্ছে রোগী আর ভালোই হয় না। পরবর্তীতে কালচার করে অথবা তোমার ওইখান থেকে বায়োপসি করে দেখা যাচ্ছে যে পরবর্তীতে তোমার টিউবারকুলোসিস ডায়াগনোসিস হচ্ছে। তাহলে প্রেজেন্টেশনটা দেখো কত রকমের হতে পারে, যে সার্ভাইকাল সোয়েলিং নিয়ে আসতে পারে, লিম্ফ নোড এনলার্জমেন্ট নিয়ে আসতে পারে। এই যে কোনো, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আরেকটা কেউ কি মানে আনমিউট করে ফেলছে নাকি, দেখো তো, যে মনে হচ্ছে যে, আচ্ছা পরবর্তীতে আমরা দেখি আরেকটা ছবি, যে এটা হচ্ছে ডিসচার্জিং সাইনাস। দেখছো একটা ছবি, গলার মধ্যে এরকম দেখা যাচ্ছে যে লিম্ফ নোড এনলার্জমেন্ট হচ্ছে, আমরা এখান থেকে দেখছি যে পাস ড্রেন হচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু টিউবারকুলোসিসের প্রেজেন্টেশন, টিবি টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস। তাহলে সার্ভাইকালের জন্য সোয়েলিং নিয়ে আসতে পারে, অ্যাবসেস ফর্মেশন নিয়ে আসতে পারে, ডিসচার্জিং সাইনাস নিয়ে আসতে পারে। আমার ছবি দেখা কোনো উদ্দেশ্য তোমাদেরকে পেশেন্ট তো দেখাতে পারলাম না, অন্তত যেন না ভুলো যে এই জিনিসগুলা এই টিবিতে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা দেখা যাচ্ছে প্রেজেন্টেশন বললাম, দেখালাম। তুমি এবার যদি তুমি এক্সামিনেশন করো, তুমি এই পেশেন্টে তো লিম্ফ নোড এনলার্জ পেলা, ডিসচার্জিং সাইনাস পেলা, সাথে তুমি প্যালট পেতে পারো, এবং মাল্টি অর্গান যদি ইনভলভমেন্ট হয় হেপাটোস্প্লিনোমেগালিও পেতে পারো। তখন আর তোমার টিবি লিম্ফ নোড লিম্ফ্যাডিনোপ্যাথি ডায়াগনোসিস হবে না, হবে ডিসেমিনেটেড টিবি। আর যদি খালি লিম্ফ নোড এনলার্জমেন্ট থাকে, সেটা জেনারেলাইজড হতে পারে অথবা সিঙ্গেল সাইটও হতে পারে, সেটা হচ্ছে তোমার টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস। এখন ইনভেস্টিগেশন কি করবে? ইনভেস্টিগেশন হচ্ছে খুব কমন ইনভেস্টিগেশন, যেটা আমরা রুটিন ইনভেস্টিগেশন করে থাকি, যে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টে আসলে টিবির ক্ষেত্রে বাচ্চাদের ডায়াগনোসিসে তেমন কোনো হেল্পফুল কিছু না, কারণ হিমোগ্লোবিন লো অনেক কারণেই থাকতে পারে। টিউবারকুলিন টেস্ট, টিউবারকুলিন টেস্টের আরেকটা নাম কি? টিউবারকুলিন টেস্টের আরেকটা নাম কি? হ্যাঁ, মন্টেক্স টেস্ট, তাই তো? মন্টো টেস্ট বলে বা মন্টেক্স টেস্ট বলে। এটা করতে দেখছো কখন? কতক্ষণ পরে রিপোর্ট দেয় বলো তো দেখি?
এটা যে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ করে দেয়, এটা রিপোর্টটা কখন কয়দিন পরে দেয়? মিনিমাম বলা হয় যে কত 48 থেকে 72 ঘন্টা পরে রিপোর্ট দিবে। সাধারণত ফোরামের উপরে ইনজেক্ট করে দেয়, এটা রাউন্ড করে দেয়। পরবর্তীতে এইটা কি এনলার্জ হলো কিনা, ইলিভেটেড হলো কিনা, কতটুকু এক্সটেন্ড করছে তার উপরে নির্ভর করে রিপোর্টটা দেয়। ইউজুয়ালি 10 মিলিমিটারের উপরে যদি নতুন করে ইনডিউরেশন হয়, সেটা যদি 10 মিনিট হয়, সরি, 10 মিলিমিটারের উপরে হয় তাহলে সিগনিফিকেন্ট। কিন্তু পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে বা কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যদি থাকে তাহলে দেখা যাবে যে 10 মিলিমিটার না, 5 মিলিমিটার কিন্তু সিগনিফিকেন্ট। তাহলে আমাকে ওই পেশেন্টগুলোকে যেমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে, অথবা কোনো বাচ্চা বা যদি কেমোথেরাপি পাচ্ছে অথবা প্রেডনিসোলন জাতীয় ওষুধ ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ খেতে, তাদের ক্ষেত্রে এটা দেখা যাবে যে 5 মিলিমিটার হলে সিগনিফিকেন্ট হবে। আর ভেরি ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, এটা অ্যাডাল্ট মেডিসিনে বলো আর চেস্ট রেডিওগ্রাফি এতে বলো, পেডিয়াট্রিক্সে বলো, চেস্ট এক্সরে। এখন চেস্ট এক্সরেতে আমরা কিন্তু টিউবারকুলোসিসের ফিচার্স অনেক ভাবে পেতে পারি। আমরা যেহেতু টিউবারকুলার লিম্ফ অ্যাডিনাইটিস নিয়ে করছি, এখানে সাধারণত লিম্ফ নোডের এনলার্জমেন্টটাই হয়। আর অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার প্লুরাল ইফিউশনে দেখা যাচ্ছে সেটা টিবির কারণে হচ্ছে, যেটা পালমোনারি টিউবারকুলোসিস বা এক্সট্রা পালমোনারিতে। তারপরে এমনি লাং প্যারেনকাইমাতেও শ্যাডো পাওয়া যাচ্ছে, কনসলিডেশন পাওয়া যাচ্ছে। কিন্তু টিউবারকুলার লিম্ফ অ্যাডিনাইটিসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে হাইলার লিম্ফ অ্যাডিনোপ্যাথি পাওয়া যাবে, অর্থাৎ হাইলার লিজনে দেখা যাবে লিম্ফ নোড গুলা খুব প্রমিনেন্ট। এছাড়াও যে প্যারাট্রাকিয়াল লিজনেও লিম্ফ নোড থাকে, এই প্যারাট্রাকিয়াল লিজনেও লিম্ফ নোড গুলো প্রমিনেন্ট পাওয়া যেতে পারে। তাহলে আমার যদি একটা টিবি আমি সন্দেহ করি, তাহলে কমপ্লিট ব্লাড কাউন্ট, টিউবারকুলিন টেস্ট, চেস্ট রেডিওগ্রাফি আর লিম্ফ নোড বায়োপসি। এবং লিম্ফ নোড বায়োপসি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা। উইদাউট বায়োপসি তুমি কনফার্ম করতে পারছো না। বায়োপসি করতে হবে, হিস্টোপ্যাথোলজি করতে হবে। তাহলে বায়োপসিটা আমাকে বলো তো দেখি, বায়োপসিটা দুইটা বায়োপসি আমরা করি, এফএনএসি আর হচ্ছে এক্সিশন বায়োপসি। কোনটা কি? এফএনএসি তে কি হয় বলো একজন। এফএনএসি স্যার এফএনএসি তে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি স্যার, এখানে হচ্ছে একটা নিডল দিয়ে নিয়ে আসা হবে, আর সেল নিয়ে আসা হবে স্যার। আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার এক্সিশনাল বায়োপসি হ্যাঁ বলো বলো, তারপর আমি স্যার এক্সিশনাল বায়োপসি কেটে তারপর ওটা এক্সামিনেশন করা হবে। হ্যাঁ ভেরি গুড আইডিয়া আছে। তাহলে হুইচ ওয়ান ইজ বেটার এন্ড হোয়াই? স্যার এক্সিশনালটা বেটার। কেন? স্যার এফএনএসি তে স্যার সেলগুলো নাও আসতে পারে। ভেরি গুড। কারণ তুমি যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই, যে একটা পিং পং বল অথবা তুমি এর একটা লেভেলে একটা নিডল দিয়ে তুমি ফুটা করতেছো, ওই লেভেল বরাবর যদি কোনো ম্যালিগনেন্ট সেল থাকে বা হয়, তুমি ডায়াগনোসিস করতে পারবা এফএনএসি। কিন্তু ওর সাইডে যদি পেরিফেরিতে যদি ম্যালিগনেন্ট সেল থাকে বা অন্য কিছু থাকে, তাহলে কিন্তু ওইটা কিন্তু এসকেপ করে গেল, তাহলে ডায়াগনোসিসটা তোমার কিন্তু হলো না। বাট তুমি যদি এক্সিশন বায়োপসি করো, তাহলে তো তোমাকে এক্সিশন বায়োপসিটা ঝামেলা হচ্ছে, হসপিটালে আগে ভর্তি করতে হবে, লিম্ফ নোডটা আগে এক্সারসাইজ করতে হবে, তারপরে হিস্টোপ্যাথোলজির জন্য পাঠানো হবে। এখানে অনেক ক্রস সেকশন করে প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি দেখা হয়। কাজে বায়োপসি কিন্তু একটা রোগীর কনফার্মেশন ডায়াগনোসিস করতে পারে, বাট সেই ক্ষেত্রে তোমাদেরকে এক্সিশন বায়োপসির কথা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা যারা আউটডোরে পেশেন্ট অনেক সময় যদি কনক্লুশনে যাওয়ার জন্য প্রথমে তোমার এফএনএসি করতে বলি, বাট এক্সিশন বায়োপসি হচ্ছে মোর কনফার্মেশন, ফর কনফার্মেশন অফ এ ডায়াগনোসিস। লিম্ফ অ্যাডিনোপ্যাথির ক্ষেত্রে খেললে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে লিম্ফ নোড বায়োপসি করব। এফএনএসি অনেক সময় কনক্লুশন নাও দিতে পারে, তাহলে আমরা এক্সিশন বায়োপসি করব। এবং এখানে একটা বিশেষ ক্যারেক্টার পাওয়া যাবে, সেটাকে বলা হয় কি ক্যাসিয়েশন নেক্রোসিস, যেটা সারাউন্ডেড বাই জায়ান্ট সেল থাকে। তাহলে দেখো সিম্পল কয়েকটা পরীক্ষা। আর সিবিসির সাথে কিন্তু আমি তোমাদের এর আগের লেকচারে বলেছিলাম কিনা যে সবসময় আমরা পিবিএফও করতে পারি, পেরিফেরাল ব্লাড ক্লিন। এটা আমি সবসময় বলি যে ফর ক্লিনিক্যাল প্র্যাকটিস তোমরা করবে। দেখুন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যদি পিবিএফ এ তুমি অ্যাটিপিক্যাল সেল পাও, তখনই তোমার মাথায় চলে আসবে এটা কিন্তু তাহলে আর টিবি হবে না, এটা লিউকেমিয়া বা লিম্ফোমা দিকে যাবে। লিম্ফোমায় তো যদি প্রাইমারি স্টেজে ব্লাড কাউন্টে তেমন কিছু পাওয়া যাবে না, বাট যখন এটা স্টেজ 4 হবে, অ্যাডভান্স স্টেজ হবে, তখন কিন্তু তুমি এটাতে পাবে যে তোমার অ্যাটিপিক্যাল সেল পাবে। তাহলে আমাদের সিবিসির সাথে আমরা পিবিএ
বলো দেখি একজন যে অ্যান্টিটিবি ড্রাগ কি কি আছে, তাহলে অবশ্যই হচ্ছে কাউন্সিলিং দ্য প্যারেন্টস। যে কোনো ট্রিটমেন্টের একটা অংশ, আমরা কিন্তু আগের দিন বলেছিলাম কিনা জানি না, এটা পরীক্ষার হলে কিন্তু এই ফরম্যাটটা লিখবা যে কাউন্সিলিং অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ডিজিজ, ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন, আর হচ্ছে ফলো আপ দিতে হবে, প্রিভেনশন দিতে হবে। একটা ট্রিটমেন্টের কম্পোনেন্ট বা পার্টের মধ্যে এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে। হ্যাঁ, যে কাউন্সিলিং, যে এটা কি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের কারণে আপনার বাচ্চার বা বড় মানুষের এরকম হয়েছে। আর এর ট্রিটমেন্ট অপশন কি কি আছে, যে অ্যান্টিটিবি ড্রাগ আছে, অ্যান্টিটিবি ড্রাগ 6 মাস খেতে হবে বা 9 মাস খেতে হবে বা 1 বছর খেতে হবে, তাকে গুড নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে আর ফলো আপ দিতে হবে। এখন বলো দেখি যে তোমাদের কি জানা আছে কিনা টিউবারকুলার লিম্ফ অ্যাডিনাইটিস যে অ্যান্টিটিবি ড্রাগস লিখি তো আমি থেমে গেলাম, তাহলে কি কি ড্রাগস এখানে দেওয়া হয় এবং কতদিনের থেরাপি দেওয়া হয় বলো। একজন ভলেন্টারি রেসপন্স করো প্লিজ। স্যার ড্রাগ হ্যাঁ আছে বল। হচ্ছে আইসোনাইজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, আর পাইরিজিনামাইড, ভেরি গুড। কিন্তু এখন কিন্তু ন্যাশনাল প্রোটোকল কিন্তু প্রায় চেঞ্জ হয়। এই মুহূর্তে টিউবারকুলার লিম্ফ অ্যাডিনাইটিসের জন্য কত মাসের থেরাপি দেওয়া হয় এবং কয়টা ড্রাগ দেওয়া হয়? তোমরা তো 5th ইয়ার, এবার বলতে হবে যে। তাহলে আজকে বাসায় যে আমি তো পড়ালাম, তুমি বইটা দেখে নিবা। ইউজুয়ালি এই মুহূর্তে এখন ইথামবিউটামল মনে ইউজ করা হচ্ছে না। 6 মান্থ থেরাপি, প্রথম 2 মাস হচ্ছে ইন্টেনসিভ থেরাপি, পরের 4 মাস হচ্ছে কন্টিনিউশন থেরাপি। আইসোনাইজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড। আর পরবর্তীতে যে আইসোনাইজাইড আর প্রথম 2 মাস, পরে আইসোনাইজাইড আর রিফাম্পিসিন আরো 4 মাস কন্টিনিউ করা হয়। গুড নিউট্রিশনাল সাপোর্ট হচ্ছে যে কোনো টিভিতে তো দেখা যায় যে ওয়েট লস হয়, তারপরে তার গ্রোথ ফেলিওর হয়, তাহলে তাকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে এবং ফলো আপটা আমরা কিভাবে দেখতে পাই, যে তার টেম্পারেচার কমে যাচ্ছে কিনা, তার তোমার লিম্ফ নোড গুলো আকারে ছোট হয়ে যাচ্ছে কিনা, তার অ্যাপেটাইট ফেরত আসছে কিনা, ওয়েট গেইন হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে রেগুলার ফলো আপ করতে হবে। তাহলে এই পর্যন্ত টিউবারকুলার লিম্ফ অ্যাডিনাইটিসে কারো কি কোনো কোয়েরি আছে? প্লিজ, এনি কোশ্চেন বা জেনারেলাইজ লিম্ফ অ্যাডিনোপ্যাথি। আমি আচ্ছা, এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি শেষ করব, যে আমরা তো বললাম শরীরে সব জায়গায় টিবি হয়, কোন কোন জায়গায় টিবি হয় না? এটা চিন্তা করতে থাকো, এই 1 মিনিটের মধ্যে মনে হয় হয়ে যাবে। আবার নতুন করে লগ ইন করো বা জয়েন করো। হ্যাঁ, আমি কোন কোন জায়গায় টিবি হয় না? স্যার থাইরয়েড গ্ল্যান্ড, কার্ডিয়াক মাসল, ভেরি গুড। আরো দুটো, স্কেলিটাল মাসল, থাইরয়েড, কার্ডিয়াক, আর কোথায়? আরেকটা বলো। তাহলে থাইরয়েড হতে পারে, স্কেলিটাল হতে পারে, কার্ডিয়াক মাসল হতে পারে, প্যানক্রিয়াস হতে পারে, তাই না? হিয়ার নেইলও আছে, ভেরি গুড, হিয়ার নেইলও আছে। কিন্তু অর্গানের মধ্যে থাইরয়েড, প্যানক্রিয়াস, স্কেলিটাল মাসল, কার্ডিয়াক মাসল, হিয়ার অর নেইল। তাহলে আমি এখান থেকে আউট হয়ে যাচ্ছি, আবার আমি ইন করছি। হ্যাঁ, 1 মিনিট হচ্ছে, এটা কি নিজে নিজেই হয়ে যাবে? আচ্ছা, আমি কিন্তু করে লগ আউট হয়ে যাচ্ছি, আবার এই 1-2 মিনিটের মধ্যে ইন করছি। হ্যাঁ, আবার শুরু করতে পারি। রেডি তো তোমরা? জি স্যার। ওকে, তাহলে আমাদের আর সময় 15 মিনিট, আমরা এবার লিম্ফোমাতে চলে যাচ্ছি। তাহলে এখানে দেখো টিবিতে আর কোনো কোয়ারি আছে কিনা। আমি কিন্তু ইন ডিটেইলস টিবি ট্রিটমেন্টে গেলাম না, খালি মনে রাখতে হবে যে কোনো টিউবারকুলোসিসের 6 মান্থ থেরাপি, 9 মান্থ, ইভেন কিছু হচ্ছে তোমার যেমন ডিসেমিনেটেড অনেকগুলো যে টিউবারকুলার মেনিনজাইটিস, সেখানে আবার স্টেরয়েড দেওয়া লাগে। এটা তোমাদের যখন যেটা রোগ করানো হবে সেটা তোমরা সেভাবে পড়ে নিতে হবে। তবে যদি টিউবারকুলার লিম্ফ অ্যাডিনাইটিস হয়, 6 মান্থ থেরাপি, প্রথম 2 মান্থ হচ্ছে কন্টিনিউশন ফেজ, 4 মান্থ হচ্ছে তোমার প্রথম 2 মাস হচ্ছে ইন্টেনসিভ থেরাপি, আর পরে হচ্ছে কন্টিনিউশন থেরাপি, আইসোনাইজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড। এর পরবর্তীতে আমার হচ্ছে লিম্ফোমা। লিম্ফোনিয়ামা নিয়ে আমরা খুব শর্টকাটে ডিসকাস করব। যে একটা পেশেন্ট তোমার কাছে আসলো, দেখা গেল যে তার গলায় সোয়েলিং, অ্যাক্সিলাতে সোয়েলিং, তুমি জেনারেল এক্সামিনেশন করলা, লিম্ফোনোড এক্সামিনেশন করলা, দেখলা তার এবং অন্যান্য সিস্টেমিক এক্সামিনেশন দেখা গেল যে হেপাটোস্পিনোমেগালিও রয়েছে। তাহলে তোমাকে ডায়াগনোসিসটাতে তখন কনক্লুশন করতে হবে এটা আসলে কি। এটা কি টিবি, ডিসেমিনেট টিবি, লিম্ফোমা, নাকি লিউকেমিয়া, না অন্য কিছু। তাহলে প্রেজেন্টেশনটা ইউজুয়ালি কিভাবে হয় আমরা দেখি। তার আগে দুটো জিনিস জানতে হবে, যে টাইপস অফ লিম্ফোমা। তাহলে টাইপস অফ লিম্ফোমাটা হচ্ছে, একটা হচ্ছে হস্কিন ডিজিজ, একটা নন হস্কিন লিম্ফোমা। নন হস্কিন লিম্ফোমা, হস্কিন ডিজিজ দুইটাই বাচ্চাদের হয়, তবে আমরা দেখা যায় যে নন হস্কিন লিম্ফোমাটাই বেশি পেয়ে থাকি। এখন প্রেজেন্টেশনটা কিভাবে হতে পারে, তাহলে প্রথমেই হচ্ছে যে আমরা একটা কথা, যে সোয়েলিং অফ দ্য নেক, অ্যাক্সিলা অথবা এনি আদার রিজিয়ন। তবে
লিম্ফোমা বলো বা টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস বলো, অধিকাংশ ক্ষেত্রে যে সার্ভাইকাল লিজনটা আছে লিম্ফ নোড এনলার্জমেন্টটা ইউজুয়ালি থেকে থাকে। তারপরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কনস্টিটিউশনাল সিমটমস, যেখানে তিনটা কথা আছে, যে ইন্টারমিটেন্ট ফিভার, মা বলবে বা বাচ্চার রোগীর অ্যাটেন্ডেন্ট বলবে যে গত 3 মাসের মধ্যে সে 10% অফ দ্য বডি ওয়েট সে লস করছে, অর্থাৎ মানে 10 ভাগেরও বেশি তার শরীরের ওজন কমে গেছে। আর একটা হচ্ছে ড্রেন্সিং নাইট সোয়েট। ড্রেন্সিং নাইট সোয়েট মানে যে ভিজে একেবারে রাত্রের দিকে দেখা যায় যে প্রচুর ঘাম দিয়ে ঝড় মানে জ্বর ছাড়ে এবং একদম ভিজে যায়। হ্যাঁ, সেই তিনটা জিনিস নিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। এটাকে বিচ সিমটমও বলা হয়। আগে বলতো যে নন হস্কিন ডিজিজে পাওয়া যায়, কিন্তু এখন হস্কিন নন হস্কিন দুটাতেই কনস্টিটিউশনাল সিমটম থাকতে পারে। তাহলে মেইন কমপ্লেইন থাকবে হচ্ছে সোয়েলিং, সেটা সার্ভাইকাল রিজিয়ন আর এনি লিম্ফ নোড রিজিয়নে, দেন কনস্টিটিউশনাল সিমটমস। স্যার এরপরে আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, আমাদের একজন ওয়েট করছে স্যার। আচ্ছা স্যার ও ওয়েটে অ্যাডমিট। থ্যাংক ইউ। ওয়েট করছে একজন, দেখেন। কিন্তু এখানে তো শো করে না কেন? হুম। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত তো বুঝতে পেরেছি, তাই না? এর পরবর্তীতে আমরা দেখি যে বি সিমটমের পরে আর কি কি প্রেজেন্টেশন নিয়ে লিম্ফোমা আমাদের কাছে আসতে পারে। নেক্সট স্লাইড। প্রেশার সিমটম, এটা ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা তো বলছি যে লিম্ফ নোড শরীরের অনেক জায়গায় থাকে। আমি কমন সাইট গুলো যেমন বললাম, অ্যাক্সিলারি, সার্ভাইকাল রিজিয়ন, প্যারায়োটিক যে জায়গায় লিম্ফ নোড থাকতে পারে, মেসেন্ট্রিক লিম্ফ নোড থাকতে পারে, মিডিস্টানাল লিম্ফ নোড জায়গায় লিম্ফ নোডের ইনভলভমেন্ট হতে পারে। তাহলে আবার এই জন্য প্রেশার সিমটমটা লিম্ফোমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দেখা যাচ্ছে যে রেসপিরেটরি যদি প্রিন্সিপাল ব্রোঙ্কাই যদি কোনো কারণে অবস্ট্রাকশন করে, তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। আমরা এর আগে পড়ানোর সময় বলছিলাম যে সুপিরিয়র ভেনা কেবল যদি অবস্ট্রাকশন করে তাহলে ফেসিয়াল ইডিমা হতে পারে, ভেন এনগর্জমেন্ট হতে পারে। যদি ইসোফেগাস অবস্ট্রাকশন করে, তোমার ডিসফেজিয়া অর্থাৎ ডিফিকাল্টি সোলোইং হতে পারে, বা হাস্কি ভয়েস হতে পারে, হর্সনেস অফ ভয়েস, তাহলে সেখানে ইনভলভমেন্ট হতে হবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। অ্যাবডোমিনাল পেন হতে পারে, যেখানে মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড যদি ইনভলভমেন্ট হয়। এবং অনেক সময় নার্ভ রুটে প্রেসার করে প্যারাপ্লেজিয়া, উইকনেস অফ দ্য লিম্বস করতে পারে। ইভেন বিলিয়ারি চ্যানেলে অবস্ট্রাকশন করে কলেস্টেটিক জন্ডিস পর্যন্ত লিম্ফোমাতে প্রেজেন্টেশন হতে পারে। শুধুমাত্র যে ক্লিন কাট প্রেজেন্টেশন যে সোয়েলিং আর হেপাটোস্প্লিনোমেগালি নিয়েই আসবে তা না, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসলো, তুমি এক্সরে করে দেখলা যে ওয়াইড স্প্রেড মানে তোমার ওয়াইড সুপ্রাকার্ডিয়াক শ্যাডো, তখন তোমাকে লিম্ফোমাও চিন্তা করতে হবে। আরো কি কি সিমটম নিয়ে আসতে পারে, যে যেটা নোডের বাইরে ইনভলভমেন্ট, এটা তোমার প্রেশার এফেক্টের কারণে হতে পারে, যে আমরা বললাম যে রেসপিরেটরি ডিস্ট্রেস বা ডিসনিয়া নিয়ে আসতে পারে। অনেক সময় পরবর্তীতে প্রেজেন্টেশনে প্লুরাল ইফিউশন মানে প্রিকার্ডিয়াল ইফিউশন, অনেক সময় ফিচার্স অফ লিউকেমিয়া, যদি অ্যাডভান্স 4 স্টেজ 4 হয় লিম্ফোমার ক্ষেত্রে, তাহলে তোমার লিউকেমিয়ার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। এবং অনেক সময় জ সোয়েলিং, বার্কিট লিম্ফোমা বলে একটা আছে, এখানে দেখা যায় যে জ সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, টেস্টিসের সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যাসাইটিস, প্লুরাইটিস, এগুলো এক্সট্রানোডাল ইনভলভমেন্টের কারণে হতে পারে। তবে কমনটাই তোমরা যেহেতু 5th ইয়ারে মনে রাখা দরকার, যে পেনলেস সোয়েলিং নিয়ে আসবে, সাথে ফিভার নিয়ে আসতে পারে, কনস্টিটিউশনাল সিমটম, সাথে তোমার অর্গানোমেগালি নিয়ে আসতে পারে, সাথে যে কোনো সিমটম নিয়ে আসতে পারে। তাহলে এখন আমরা আর কি করতে পারি দেখি এরপরে। এখন আমরা লিম্ফ নোডের ক্যারেক্টার, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাকে বললাম যে ভালো ফিজিশিয়ানরা লিম্ফ নোডের ক্যারেক্টার দেখে বলতে পারে যে এটা কি ধরনের হতে পারে। সেটা ইউজুয়ালি আমরা বলছি যে নন টেন্ডার হয়, টেন্ডার থাকে না। টিউবারকুল লিম্ফেডিনোপ্যাথি তো টেন্ডার থাকে না, লিউকেমিয়া বা লিম্ফোমাতে থাকে না। ওইখানে কনসিস্টেন্সি ছিল ফার্ম, এখানে ফার্ম, তবে ফার্মের থেকে দেখা যাচ্ছে রাবারি। এখন ফার্ম আর রাবারি তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে, এটা খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে পারসেপশনের ব্যাপার, এটা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস, তোমার রোগী দেখার ক্ষমতা, সেইটার উপরে তুমি দেখতে পারবা যে এটা কি ফার্ম না এটা রাবার ইনকনসিস্টেন্সি, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবা। টিউবারকুলার লিম্ফেডিনোসিসে ম্যাটেড ছিল, একসাথে জোড়া লাগায় বা দলা পাকানো ছিল, আর এখানে ডিসক্রিট অর্থাৎ এক একটা দূরে দূরে থাকে। এবং
ওইখানে দেখা যাচ্ছে আন্ডারলাইন স্ট্রাকচার বা ওভারলাইন স্কিন বা স্ট্রাকচারের সাথে ফিক্স ছিল, এখানে দেখা যাচ্ছে ফিক্স থাকে না। তাহলে মোটামুটি লিম্ফোমার প্রেজেন্টেশনটা লিম্ফ নোড এনলার্জমেন্ট, অর্গানোমেগালি ইনভলভমেন্ট, যে কোনো প্রেশার সিমটম নিয়ে আসতে পারে। আমি যদি জেনারেল এক্সামিনেশন করে এইটুকু ফিচার পেতে পারি। এখন একটা বেসিক একটা ধারণা রাখতে হবে যে এটা কি আমি হস্কিনের দিকে যাচ্ছি না নন হস্কিনের দিকে যাচ্ছি। তাহলে আমরা এটা এই স্লাইডটা দেখলে একটা বেসিক কিছু পার্থক্য দেখা যায়। যেমন ডিজিজ প্রোগ্রেশন, শর্ট হিস্ট্রি, নন হস্কিন লিম্ফোমার মধ্যে খুব অল্প দিনের মধ্যে দেখা যাবে গলায় সোয়েলিং বা এরকম আস্তে আস্তে খুব র্যাপিডলি প্রোগ্রেশন হচ্ছে। আর হস্কিন ডিজিজের ক্ষেত্রে সাধারণত দেখা যায় নট সো, অতটা র্যাপিড হয় না। আর এখানে হচ্ছে যে নন হস্কিন লিম্ফোমাতে মাল্টিপল সাইট ইনভলভমেন্ট, হয়তো তোমার সার্ভাইকাল রিজনে হলো এক্সিনারি, মেসেন্ট্রিক, অনেকগুলো ইনভলভমেন্ট হতে পারে। আর হস্কিন ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্সিয়াল, সিঙ্গেল অ্যাক্সিয়াল গ্রুপে সাধারণত লিম্ফ নোডটা হতে পারে। আবার নন হস্কিন ডিজিজে দেখা যায় অর্গানোমেগালি গুলো, যেটা এক্সট্রানোডাল ইনভলভমেন্ট হয়, যেমন থাইমাস বড় হতে পারে, হেপাটোমেগালি হতে পারে, টেস্টিস ইনভলভমেন্ট হতে পারে, বোন ম্যারোতে ইনভলভমেন্ট হতে পারে, স্প্লিনে ইনভলভমেন্ট হতে পারে, কিন্তু হস্কিন ডিজিজের মধ্যে সেটা হয় না। আর স্প্রেডটা কাকে বলা, এটা হচ্ছে অর্ডারলি, একেবারে একটার পর একটা ধরবে, যেটা হস্কিন ডিজিজ। আর নন হস্কিনটা যে কোনো ইনভলভমেন্টই হতে পারে। আর মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড, যেটা যে অ্যাবডোমিনাল প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, সেটাতে দেখা যায় যে নন হস্কিন লিম্ফোমাই কমন, হস্কিন ডিজিজে সাধারণত আনকমন থাকে। তাহলে দুই তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, যে এটা শর্ট হিস্ট্রি থাকে, র্যাপিড প্রোগ্রেশন, এটা লং হিস্ট্রি থাকে, এটা লিম্ফ নোড গুলা মাল্টিপল পেরিফেরাল সাইটে হতে পারে, এটা কিছু অল্প সাইটের মধ্যে হয়। হেপাটোস্প্লিনোমেগালি, লিম্ফ্যাডিনোপ্যাথি, বোন ম্যারো ইনভলভমেন্টটা নন হস্কিনে বেশি কমন, স্পেকটা সাধারণত নন কন্টিগুয়াস। আর মেসেন্ট্রিক লিম্ফ নোডের হচ্ছে যে ইনভলভমেন্টটা সাধারণত নন হস্কিন লিম্ফোমাতে কমন থাকে, হস্কিনে রেয়ার থাকে। তাহলে এইটুকু কি বুঝতে কারো কোনো অসুবিধা আছে? প্লিজ কোয়েরি, কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে নেক্সট আমরা চলে আসছি প্রায় শেষের দিকে। এখন আমরা ইনভেস্টিগেশন কি করতে পারি, একদম কমন ইনভেস্টিগেশন, যেটা আমি যদি দুইটা ইনভেস্টিগেশন করি, একটা যদি একটার কথা বলি তাহলে অবশ্যই বলবো লিম্ফ নোড বায়োপসি, তাই তো? যে এটা আমাকে কনফার্মেশন দিবে, কিন্তু আমাকে তো অবশ্যই সাপোর্টিভ কিছু থাকতে হবে। যেমন আমি বলছি যে কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্টে তোমার লিম্ফোমাতে কিন্তু আসলে এটা তো লিম্ফ নোড ইনভলভমেন্ট, লিম্ফ নোড যে পরবর্তীতে রক্তের যখন ইনভলভমেন্ট হবে তখন সেটা স্টেজ 4, অর্থাৎ তোমার মেটাস্টেসিস হয়ে গেছে বোন ম্যারোতেও। তাহলে এমনি যদি স্টেজ 1, 2, 3 তে আসে, আমি কিন্তু সিবিসি তে তেমন কিছুই পাবো না, খালি আমি পেতে পারি কি হিমোগ্লোবিনটা লো, ইএসআরটা বেশি। এখন এলডিএইচ, এলডিএইচ হচ্ছে একটা মানে এনজাইম, যেটা কোষে থাকে এবং ম্যালিগন্যান্সির একটা প্রগনোস্টিক হিসাবে ল্যাকটেড ডিহাইড্রোজিনেজ যেটা বাড়ে। নন হস্কিন লিম্ফোমাতে দেখা যাচ্ছে এলডিএস লেভেলটা অনেক বেশি থাকে। তাহলে আমরা এটা নতুন একটা পরীক্ষা জানলাম, ব্লাড ফর এলডিএইচ। এক্স-রে চেস্ট, আমি বললাম না যে এক্স-রে চেস্ট করলে দেখা যাবে যে টিউবারকুলোসিসে কি পাই আমরা, ক্যালসিফিকেশন পেতে পারি, প্লুরাল ইফিউশন পেতে পারি, বা তোমার কনসলিডেশন পেতে পারি। আর তুমি লিম্ফোমার ক্ষেত্রে বা নন হস্কিন বা হস্কিন লিম্ফোমার ক্ষেত্রে দেখা যাবে যে নর্মাল যে হার্টের শ্যাডো, কিন্তু সুপ্রাকার্ডিয়াক শ্যাডো, অর্থাৎ উপরের দিকে যে কার্ডিয়াক শ্যাডোটা যে আছে, এটা অনেক বড় মনে হচ্ছে। আরে হার্ট এত বড় কেন মনে হচ্ছে? এটা হার্টের উপরে আরেকটা কিছু, এটা হচ্ছে মিডিয়াস্টার্নাল লিম্ফ নোড ইনভলভমেন্টের কারণে হয়ে থাকে। আমি একটা এক্সট্রা তোমাদেরকে পরে দেখাবো, তাহলে বুঝতে পারবে জিনিসটা ক্লিয়ার। আর লিম্ফ নোড বায়োপসি ইজ দ্য কনফার্মেশন। তাহলে লিম্ফ নোড বায়োপসি তো আমি এর আগেও বলেছি যে এফএনএসি আমরা করতে পারি, বাট এটা সবসময় যে আমাকে কনক্লুশন দিবে তা না, আমাকে অবশ্যই এক্সিশন বায়োপসিটা রাখতে হবে। দুইটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স এর নাম, তোমরা তো প্যাথোলজি করে আসছো তাই না? রিড স্টার্নবার্গ সেলের নাম তো শুনেছো না? রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল নাম শুনছো? আর নন হস্কিন লিম্ফোমাতে স্মল রাউন্ড সেল পাওয়া যায়। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে তুমি যখন একটা হিস্টোপ্যাথোলজিতে একটা লিম্ফ নোড পাঠাবা, তখন তোমার কনফার্মেশন ডায়াগনোসিস হয়ে যাবে এটা কি হস্কিন ডিজিজ নাকি নন হস্কিন লিম্ফোমা। এছাড়া তুমি ওখানে সিটি স্ক্যান করতে পারো, চেস্ট সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করতে পারো। কেন? যে আরো শরীরের অন্য জায়গায় লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে কিনা, অর্থাৎ স্টেজিং করা। আর একটা জিনিস, হ্যাঁ প্লিজ, কোনো কোয়েরি? হ্যালো, হ্যালো, জি স্যার। কি কোনো এক্সট্রা শব্দ আসছে তো এই জন্য বললাম।
তাহলে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করে আমরা লিম্ফ নোডের ইনভলভমেন্টটা জানতে পারবো। অনেক সময় বোনে মেটাস্টেসিস হয়ে যায়, তখন আমরা এমআরআই অফ দ্য বোন আর স্পাইন করলে বোনের স্টেজিংটা আমরা জানতে পারবো। তাহলে এভাবে করে করে আমাকে ডায়াগনোসিস, এবং আর এর আগে কিন্তু আমি একটা বলে দিই যে হস্কিন ডিজিজ এবং নন হস্কিন লিম্ফোমার মধ্যে কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে, হিস্টোপ্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে আমরা তোমাদের 5th ইয়ারের জন্য এটুকু দরকার নাই, আমাদের শুধুমাত্র লিম্ফোমা, হস্কিন, নন হস্কিন, যদি ভ্যারাইটিটা পারো তোমরা ওই যে এমআর খান স্যারের বই দেখে পড়ে নিও, আর বেসিক এই কথাগুলো জানা লাগবে অবশ্যই। এবার আমরা একটা এক্সরে দেখাই। এই যে এক্সরেটা দেখো তো কি রকম বোঝা যাচ্ছে কিনা, যে এক্সরে চেস্ট একটা মনে হচ্ছে হার্টের শ্যাডোটা এই পর্যন্ত চলে গেছে, আবার মনে হচ্ছে যে এই জায়গাটা যেন একটা এক্সট্রা উঁচু ভাবে একটা শ্যাডো। দিস ইজ হচ্ছে mediastinal lymph node enlargement. This is the mediastinal lymph node enlargement. লিম্ফোমার ক্ষেত্রে আমরা এই ফিচারটা পেতে পারি। আর এই যে রিড স্টেনবার্গ জয়েন্ট সেল যেটা বলছি, এই ছবিটা এইটা দেখো, দেখা যায় দুইটা বাইলোব নিউক্লিয়াস বা ট্রাইলোব নিউক্লিয়াস থাকে। আর এইটা কি, এটা কি কি প্রাণী? এনিবডি? অল মানে কি পেঁচা? তাহলে এর এর চোখের মতোই হতে পারে রিড স্টেনবার্গ জয়েন্ট সেলের মানে হিস্টোলজিক্যাল ফিচার, এটা ক্যারেক্টারিস্টিক্সটা। তাহলে এইটা কিন্তু হলমার্ক ফর ডায়াগনোসিস অফ হস্কিন ডিজিজ, আর স্মল রাউন্ড সেল ইজ হলমার্ক ফর ডায়াগনোসিস অফ নন হস্কিন লিম্ফোমা। আর সাথে আমরা আর কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি? ওই যে বলা হচ্ছে যে পিইটি তে কি হয় বলো দেখি একজন। স্যার পজিশন এমিট্রন টোমোগ্রাফি, পজিট্রন এমিশন টোমোগ্রাফি, হ্যাঁ পজিট্রন। তারপরে হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশন করতে পারি, যে ম্যারো ইনভলভমেন্ট হলো কেন, আমরা বলছি যে বোনে মেটাস্টেসিস হতে পারে, তাহলে বোন স্ক্যান করতে পারি। আর যে কোনো পরীক্ষা, যে কোনো নিশা, এতে তো আমাদের লিভার আর কিডনি তো এফেক্ট, আমরা লিভার ফাংশন টেস্ট এবং কিডনি ফাংশন টেস্ট করতে পারি। লিভার ফাংশন টেস্টের মধ্যে অন্তত সিরাম বিলিরুবিন, এসজিওটি, এসজিপিটিটা করতে পারি। রেনাল ফাংশনের মধ্যে সিরাম ক্রিয়েটিনিনটা অবশ্যই করতে পারি। আর সিএসএফ স্টাডি, যে অনেক সময় আমরা বলছি যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়েও আসতে পারে, তাহলে সিএস স্টাডিও আমরা করতে পারি। তাহলে আমরা বেসিক পরীক্ষা দেখা যাচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর, পিবিএফ, এলডিএইচ, একটা বায়োপসি। তাছাড়া আমরা করতে পারছি সিটি স্ক্যান, যেটা কোন লিম্ফ নোড ইনভলভমেন্ট হচ্ছে সেটা দিয়ে, পজিট্রন এমিশন টোমোগ্রাফি, তারপর ম্যারো এক্সামিনেশন, বোন স্ক্যান, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন। কোনো কোয়েরি আছে প্লিজ? স্যার সিএসএফ বা আদার ফ্লুইডে স্যার ওখানেও কি ওই রিড স্টার্নবার্গ সেলটাই পাওয়া যাবে? না, এটা রিড স্টেনবার্গ পাওয়া যাবে না, এটা তো এমনি ম্যালিগন্যান্ট সেল পাওয়া যাবে। এগুলো এই পর্যন্ত আসলে আমরা করি না, কিন্তু এটা থিওরিটিক্যালি জানার জন্য যে এই পর্যন্ত আমাদেরকে যেতে হতে পারে। ঠিক আছে, তোমরা খালি মানে সিটি স্ক্যান পর্যন্ত সাধারণত আমাদের যাওয়া যায় স্টেজিং করার জন্য, এর পরবর্তীতে আমরা শুধুমাত্র সাপোর্টিভ এই পর্যন্ত স্টাডি পর্যন্ত করা যেতে পারে। নেক্সট হচ্ছে যে তোমার ট্রিটমেন্ট। তাহলে যে কোনো বেসিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কমন কথা যে তোমার কাউন্সিলিং করতে হবে, যে মা নন হস্কিন বা হস্কিন ডিজিজ হয়েছে, এটা লিম্ফ নোডের একটা ক্যান্সার, কিন্তু এর চিকিৎসা অ্যাভেলেবেল আছে, চিকিৎসা করতে কি করতে হবে, কোন জায়গায় চিকিৎসা পাওয়া যায়। আর বললাম যে ট্রিটমেন্ট স্পেসিফিক, ট্রিটমেন্ট কমপ্লিকেশন, তারপরে ফলো আপ দিতে হবে, তারপরে প্রগনোসিস দিতে হবে। এখন তোমাকে আমরা যে ক্যান্সারের চিকিৎসাটা বলি, এটার একটা নাম আছে। হবে যে সে তো ম্যালিগন্যান্ট, তাকে ব্যারিয়ার নার্সিং মেনটেন করতে হবে না, সে তো ইমিউনো কম্প্রোমাইজ স্টেজে চলে গেল, তাহলে তার মানে ব্যারিয়ার নার্সিং, অর্থাৎ যে হসপিটালে দেখো যে কেমোথেরাপি ইউনিট গুলা বা ক্যান্সার ইউনিটে কখনো যদি তোমাদের যাওয়ার হয়ে থাকে, যে এখানে কিন্তু স্টেরিলিটি খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়, গ্লোভস পরে যেতে হবে, গাউন পরে যেতে হবে, মাস্ক পরে যেতে হবে, এক্সিসল দিয়ে হ্যান্ড ওয়াশ করতে হবে, রুমটাকে ফিউমিগেট করে স্টেরাইল রাখতে হবে। এটা গেল এক। নিউট্রোপেনিক ডায়েট, নিউট্রোপেনিক ডায়েটটা কি? নিউট্রোপেনিক ডায়েট হচ্ছে যারা ম্যালিগন্যান্সি বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যাদের নিউট্রোপেনিয়া কম থাকে, তাদের যে রোগীদের জন্য যে ডায়েট, এই ডায়েটটা কি? এটা বলা হয় যে বাসার তৈরি হোমমেড ফ্রেশ ফুড, মানে বাসার তৈরি খাবার, আমরা বাইরের খাবার তাদেরকে বেশি অ্যালাউ করি না। ইভেন যদি ফলও খেতে চায়, পুরো ঠিক ফল যেটা চামড়া আছে সেইটা, সেই রকম জাতীয় ফল খাবে, একদম পাতলা খোসাওয়ালা ফল খাবে না। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে তার কিছু বেসিক ম্যানেজমেন্ট, তার যদি সাপোরেটিভ ইনফেকশন থাকে, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক, তার যদি রক্ত কম থাকে তাহলে আমরা রক্তের জন্য ব্লাড ট্রান্সফিউশন,
তারপরে যদি প্লাটিলেট দেওয়া লাগে প্লাটিলেট। এটা হচ্ছে তোমার বেসিক যেটা ট্রিটমেন্ট। আর স্পেসিফিক হচ্ছে কেমোথেরাপি। তাহলে এখানে হস্কিন ডিজিজে কেমোথেরাপিও দেওয়া হয়, রেডিওথেরাপি। এখন কেমোথেরাপিতে বিভিন্ন ওষুধ দেওয়া হয়, এটা তোমরা পুরোপুরি না জানলেও হবে। তাহলে এটার একটা নাম আছে, আমরা সবসময় বলি প্রোটোকল বেসড মাল্টি স্টেজ পলি। এটা কি জানো যে প্রোটোকল বেসড মাল্টি স্টেজ পলি কেমোথেরাপি এর মানেটা কি হলো বলো তো দেখি একজন। প্রোটোকল বেসড, আচ্ছা কেউ মনে হয় যে তোমার করা আছে, হ্যাঁ আনমিউট করা আছে, যার জন্য এই যে একটা এক্সট্রা শব্দ আসছে, প্লিজ একটু এটা মিউট করে ফেলো। তাহলে প্রোটোকল বেসড মাল্টি স্টেজ পলি কেমোথেরাপি। এনিবডি? তাহলে রেসপন্স করো প্লিজ। কেমোথেরাপির ক্ষেত্রে একটা প্রোটোকল মানা হবে, আর মানে স্টেজিং অনুসারে দেখা যাবে যে অ্যাড করা হবে। হসপিটাল টু হসপিটাল কিন্তু প্রোটোকল চেঞ্জ হয়। যেমন ঢাকা মেডিকেল একটা প্রোটোকল ফলো করতে পারে পিজিতে 19-20, কিন্তু বেসিকটা সবারই ঠিক থাকবে। হ্যাঁ, সেই জন্য এটার নামটা দেওয়া হচ্ছে প্রোটোকল বেসড। এক এক হাসপাতালে মাল্টি স্টেজ, বিভিন্ন স্টেজে। যেমন লিউকেমিয়া পড়ার সময় পড়ছো কিনা জানি না, যে তোমাদের লিউকেমিয়া কি ক্লাস হয়েছে না? লিউকেমিয়া ক্লাস হয়েছে যে স্টেজ অফ ইন্ডাকশন, রেমিশন, ইন্টেনসিভ থেরাপি, বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের ড্রাগস ইউজ করা হয়। আর রেডিওথেরাপি, এখানে হসপিটালের জন্য যে রেডিওথেরাপি দেওয়া হয় এটাকে বলা হয় যে তোমার স্মল ফিল্ডে ইনফ্রারেড, মানে অল্প লো ডোজে রেডিওথেরাপি দেওয়া হয়। আর নন হস্কিন ডিজিজের মধ্যে 2-3টা প্রোটোকল আছে, তোমাদের মনে না রাখলেও চলবে। বিএনএফ, তারপরে এফএনডি, কিছু দেওয়া হয়। তাহলে আমাকে বেসিক মনে রাখতে হবে হস্কিন ডিজিজ, কেমোথেরাপি আর রেডিওথেরাপি। যদি বলে কেমোথেরাপিটা কি ধরনের, তখন বলতে হবে মাল্টি স্টেজ, তোমার মানে প্রোটোকল বেসড মাল্টি স্টেজ পলি কেমোথেরাপি। ড্রাগসের নামগুলো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয় অবশ্যই পড়ে নিও, অন্তত 2-1টা ড্রাগসের নাম। যেমন এখানে এ বি মানে অ্যাডিওমাইসিন, ব্লিওমাইসিন, ভিনক্রেস্টিন, প্রেডনিসোলন, এরকম জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। আর রেডিওথেরাপিতে হচ্ছে লো ডোজের রেডিয়েশন দেওয়া হয়। আর নন হস্কিন লিম্ফোমাতেও এরকম 2টা বেসিক প্রোটোকল ইউজ করা হয়। আর ফলো আপ কি দিবা? ফলো আপে দিবা যে তোমার লিম্ফ নোডের এনলার্জমেন্ট ছোট হচ্ছে কিনা, তার বি সিমটমস গুলো, ফিভার কমে আসছে কিনা, তারপরে তার ক্লিনিক্যালি ওয়েট গেইন হচ্ছে কিনা, এবং তার ভাইটালস গুলো ঠিক আছে কিনা। এর পরবর্তীতে তোমাকে সাথে সাথে তো হিস্টোপ্যাথোলজি, অন্যান্য প্যারামিটার দিয়ে তার প্রগনোসিসকে ফলো করা লাগবে। আজকের টপিকস এর মধ্যে লিম্ফ্যাডিনোপ্যাথিতে এই দুইটাই ছিল, যে লিম্ফোমা আর হচ্ছে তোমার টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস। আর একটা জিনিস সেটা আছে, সেটা আমি আর ইন ডিটেইলস বলবো না, যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, যেটা তোমরা প্রথমেই বলেছিলে যে অ্যাপিস্টেন-বার ভাইরাস দিয়ে হতে পারে। প্রেজেন্টেশন ওই রকমই হতে পারে, জ্বর, লিম্ফ নোড এনলার্জমেন্ট, হেপাটোস্প্লিনোমেগালি এবং র্যাশ। ডায়াগনোসিসের ক্ষেত্রে সেই সিবিসি থাকবে। এখানে 2-3টা বিশেষ টেস্ট আছে, আজকে একটু বইটা দেখে নিও। যে ওইখানে তোমার হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট বলে, তারপরে পল বানেল টেস্ট আর মনো টেস্ট বলে 3-4টা টেস্টের নাম আছে। আর ট্রিটমেন্ট যদি বলা হয় ইনফেকশন মনোনিউক্লিওসিস, আমরা বলছি এটা ভাইরাস দিয়ে হয়, তাহলে অ্যান্টিভাইরাল থেরাপি, যেটাকে আমরা বলবো অ্যাসাইক্লোভির। তাহলে আমার মনে হয় যে আজকে লিম্ফ্যাডিনোপ্যাথিতে ক্লিনিক্যাল ওরিয়েন্টেডে আর কিছু আছে কিনা আমাকে কোয়ারি করো প্লিজ। এনি কোশ্চেন? স্যার, প্রেশার সিমটমসে অ্যাবডোমিনাল পেইনটা কেন হয়? আচ্ছা, প্রেশার সিমটমসে অ্যাবডোমিনাল পেইন কেন হয়? তোমরা কিন্তু লিম্ফোমার প্রেজেন্টেশন শুধুমাত্র তোমার আমি বলছি যে লিম্ফ নোড এনলার্জমেন্ট হবে, ক্লিনিক্যাল কনস্টিটিউশনাল সিমটমসও থাকবে। ওইখানে মেসেন্ট্রিক লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়। মেসেন্ট্রিক লিম্ফ নোড যদি ইনভলভমেন্ট হয় তাহলে ইনফ্লামেটরি চেঞ্জ হতে পারে, তখন তোমার অ্যাবডোমিনাল পেইন হতে পারে। অনেক সময় দেখা যাবে যে ওই মেসেন্ট্রিক লিম্ফ নোডের কারণে লিম্ফ নোড এনলার্জমেন্টকে প্রেশার এফেক্টও করতেছে, অর্থাৎ অন্যান্য অর্গানকে এফেক্ট করতেছে, অর্থাৎ তুমি পেটে চাকা নিয়েও আসছে, সেই কারণেও প্রেশারে মানে সেই কারণে। আর কোনো কোয়ারি প্লিজ? কারো কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করো। স্যার এক্ষেত্রে লিম্ফোমার ক্ষেত্রে স্যার প্রগনোসিস কি কাউন্সেলিং? হ্যাঁ, না প্রগনোসিস তো হচ্ছে তুমি কোন স্টেজে আছে। যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমাকে প্রগনোসিস দিতে হবে যে অ্যাকর্ডিং টু কোন স্টেজে আছে। এখন স্টেজ 4 যদি হয়, অর্থাৎ ম্যারো ইনভলভমেন্ট হয়ে যায়, তাই তো প্রগনোসিস 4। আর যেমন ধরো তুমি যে
যদি তুমি দেখা যায় একদম ফার্স্ট স্টেজে ধরা দিচ্ছে, তখন তুমি কেমোথেরাপি দিলা, তারপর তার প্রোগ্রেশন দেখে তখন তুমি রোগীকে বলতে পারবা যে আপনার পেশেন্ট 70 থেকে 80 ক্ষেত্রে ভালো হয়ে যাবে যদি আপনি ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারেন। যে কোনো ম্যালিগনেসিতে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু লম্বা সময়, হ্যাঁ তোমরা জানো কিনা জানি না, যে যেমন যদি লিউকেমিয়ার ক্ষেত্রে বলি প্রায় 2 বছরের মতো লেগে যায়, লিম্ফোমার ক্ষেত্রে কয়েকটা সাইকেল আছে। কাজে কোন স্টেজে পেশেন্ট ধরা পড়ছে, যেই মুহূর্তে তোমার কাছে প্রেজেন্টেশন করছে সেই মুহূর্তে রোগীর কন্ডিশনটা কি, তার উপরে প্রগনোসিস নির্ভর করবে। আর্লি স্টেজে হলে প্রগনোসিস বেটার, বিশেষ করে চাইল্ডহুড টিউমারের ক্ষেত্রে কিন্তু প্রগনোসিস, যেমন লিউকেমিয়া হলে মানুষ মনে করতো যে একদম এখন আর বাঁচবে না, কিন্তু এখন কিন্তু লিউকেমিয়ার ক্ষেত্রে যদি আর্লি স্টেজে আছে, তুমি রেগুলার কেমোথেরাপি ঠিক মতো দিতে পারো, তাহলে প্রগনোসিস ভালো। তাহলে ইট ডিপেন্ডস অন কোন স্টেজে আছে, কিভাবে সে থেরাপিটা পাচ্ছে। এনি আর কোনো কোশ্চেন? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমরা আজকে শেষ করতে পারি। এখন সমস্যা হচ্ছে যে ক্লিনিক্যাল ক্লাসগুলো আসলে থিওরিটিক্যাল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা তো পেশেন্টের সাথে ইন্টারাকশন হচ্ছে না। এখন তোমাদের দায়িত্ব হবে যখনই পড়লা, এই থিওরির সাথে প্র্যাকটিক্যাল মিলাই এক্সামিনেশন করতে হবে। আমি যতই মুখ দিয়ে বলি যে রোগীর কন্ডিশন বুঝে তোমাকে বসে করতে হবে, কিন্তু রোগীর পাশে গিয়ে না করলে তুমি কিভাবে সাবমেন্টালে হাত দিবা, সাবম্যান্ডিবুলারে হাত দিবা, তোমার হাত দেখে দেখে আমরা বুঝে ফেলবো কিন্তু তুমি চর্চা করছো কিনা। কাজে এই জিনিসগুলোকে সতর্ক থাকতে হবে। আর যেহেতু সিচুয়েশনটা ডিমান্ড করতেছে, একটা আমাদেরও আনএক্সপেক্টেড সিচুয়েশন, আমার অনুরোধ থাকবে যখনই হাসপাতাল করবে, ক্লিনিক্যাল প্র্যাকটিসটা তোমরা খুব ভালোভাবে করবা। আর থিওরি যেটুকু পড়ানো হলো, সাথে তোমাদের অন্যান্য স্যাররা যেভাবে পড়াচ্ছেন, আমার মনে হয় ওইটুকু করলে এনাফ। যেমন এই ক্ষেত্রে তোমার এতে আসতে আছে কি, পেডিয়াট্রিক্সে একটা শর্ট কেস দিয়ে দিতে পারে যে হেপাটোস্প্লিনোমেগালো আছে, তুমি দেখলা যে জেনারেল লিম্ফোঅ্যাডিনোপ্যাথিও আছে, তোমাকে ডু দ্য জেনারেল এক্সামিনেশন আর রিলিভেন্ট। তুমি লিম্ফ নোড এনলার্জ পেলা, হেপাটো স্প্লিনোমেগালি পেলা, তখনই তোমাকে কোশ্চেন করবে যে স্যার এটা তোমার কাছে কি মনে হতে পারে, হ্যাঁ ডিসেমিনেটেড টিবি হতে পারে, লিম্ফোমা, এইটুকু, এবং বড় জোর হয়তো ক্লাসিফিকেশন পর্যন্ত যেতে পারে, এর বেশি কিন্তু যাওয়ার সুযোগ থাকে না। তাহলে তোমাকে বেসিকটা খুবই স্ট্রং ভাবে জানতে হবে। তাহলে আমি কি আজকে শেষ করতে পারি? জি স্যার। আচ্ছা, তোমাদের সাথে আমার মনে হয় একটা লেকচার আছে 26 তারিখে। আর কি ক্লাস আছে তোমাদের? আছে না? আর ঈদের আগে মনে হয় আর হবে না, বাকিগুলো হয়তো ঈদের পরে নিতে পারি যদি থাকে। তাহলে আজকের মতো এখানে শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বলো স্যার, প্লিজ, বলো বলো। স্যার 26 তারিখে একটা ক্লাস ছিল আপনার সাথে, হ্যাঁ নিউনেটাল হ্যাঁ, আমার কনভালশন। না, নিউনেটাল কনভালশন 26 তারিখে ছিল, আবার 26 তারিখে তোমার সাথে আমার লেকচারও আছে। দেখি না স্যার কি লেকচার? 26 তারিখ, স্যার ক্লিনিক্যাল ক্লাসটা এই মাসের 26 তারিখ, আর লেকচারটা নেক্সট মান্থের 26 তারিখ। না, নেক্সট মান্থের না, এই মাসেরই মনে হয়, দেখো তো। এই সপ্তাহে নিয়েছে না, ফাহমিদা আপা জি একটা স্যার, লেকচার নিয়েছে না? জি তাহলে স্যার দেখেছি। কি সাথে না? আহ, 7 তো জি স্যার, জি স্যার, দুটো একই দিনে, তাহলে না, স্যার একই দিনে দুইটা নেওয়া সম্ভব না। হ্যাঁ, একটা নিব আমি, ওই যে ড্রাউনিংটাই নেই। হ্যাঁ, তাহলে ড্রাউনিং এ তো তোমার মনে হয় আরেকটা ব্যাচ ইনভলভ হবে, তাই তো? স্যার আরো দুইটা ব্যাচ। আচ্ছা, তাহলে তুমি, আমি যদি লিংক পাঠিয়ে দিলে তুমি ওদেরকে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, জি স্যার। আর কনভালশনটা ফেব্রুয়ারি কনভালশন, ঈদের ছুটি তো, ঈদ মনে হয় 1 তারিখে। আসলে এখন তো স্লাইড প্রিপারেশন করতে হয়, আমরা তো এই ব্যাপারে এক্সপার্ট না। দেখো, একটা স্লাইড তৈরি করতে মানে আমরা যেহেতু অত এক্সপার্ট না, একটু করেও লাগে, সময় লাগে। তাহলে ঈদের আগে মনে হয় 26 তারিখের পরে আর নেওয়া হবে না। আর আমারটা আসলে সমস্যা পড়ে গেছে যে রবিবার পরে ঝামেলাটা হয়ে গেছে। আর যদি আমি পারি একটা নিব, আর না হলে ঈদের পরে যে 2-3টা বাকি থাকে আমি নিয়ে নিব। ঠিক আছে? তা ভালো থাকো সবাই। আচ্ছা, সবাই ভালো থেকো। আর আমি জানি না তোমরা সবাই পার্টিসিপেট করছো, তো আমি তো বুঝতে পারি না, তোমরা পর্দার আড়ালে থাকো, আমিও পর্দার আড়ালে। তাহলে কেউ যদি মিস করো তাহলে কিন্তু নিজের ক্ষতি করতেছো। কারণ আমার মনে হয় যে স্লাইডে থেকে প্রেজেন্টেশন হয়তো আরো অনেক ভালোভাবে পড়ান, এটা ঠিক আছে, কিন্তু আমার পক্ষে এটুকুর বেশি আমি করতে পারছি না হয়তো। যে তোমরা, আমার অনুরোধ থাকবে যে আমরা যেটুকু পড়াই তোমরা সেটুকুতে ইনভলভ হয়ে, নাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। কারণ তোমরা 5th ইয়ার জেনে পাস করতে হবে, ডাক্তার হয়ে যাচ্ছ, যদিও এখন ভার্চুয়াল ডাক্তার হয়ে যাচ্ছ, কিন্তু ভার্চুয়ালটা এটা কখনো এক্সপেক্টেড না। মেডিকেল সায়েন্স এমন একটা জিনিস, এখানে তোমার অবশ্যই পেশেন্ট ওরিয়েন্টেড হতে হবে। এ ব্যাপারে দ্বিতীয় কোনো, আমি তোমাকে যতই
ছবি দেখাই, তুমি চোখে না দেখলে এই জিনিস জীবনে মনে থাকবে না। সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেকে স্বাস্থ্যবিধি মেনে সেফ রাখো। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ঠিক আছে।